গ্লোবাল সুপার লিগে গায়ানার ইতিহাস, মেসির প্রত্যাবর্তনেও জয়হীন মায়ামি, জাতীয় দলের পথে নতুন সিঁড়ি চালু করলো বিসিবি। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শালীন সুমি। সবার জন্য খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। টি-20 ক্রিকেটে 85 রান এমন স্কোর সাধারণত প্রতিপক্ষের জন্য আনুষ্ঠানিকতা মাত্র, কিন্তু গ্লোবাল সুপার লিগের ফাইনালে লেখা হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক গল্প। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর বল হাতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মাত্র 85 রান রক্ষা করেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ইতিহাস গড়া সেই ফাইনাল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এমন ফাইনাল ক্রিকেট আগে দেখেনি খুব একটা, মাত্র 85 রান। টি-20 ক্রিকেটে এমন স্কোর হলে সাধারণত ম্যাচের ফল নিয়ে খুব একটা আলোচনা থাকে না, কারণ এত কম রান তাড়া করে জেতা প্রায় নিয়মে পরিণত হয়েছে। কিন্তু গ্লোবাল সুপার লিগের ফাইনালে ঘটেছে ঠিক উল্টোটা। অবিশ্বাস্য এক লড়াইয়ে মাত্র 85 রান করেও শিরোপা জিতে ইতিহাস গড়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গায়ানা। শুরু থেকেই সান ফ্রান্সিসকোর বোলারদের সামনে অসহায়ত্ব প্রকাশ করে গায়ানার ব্যাটাররা। জনসন চার্লস, সিমরন হেটমায়ার, মোহাম্মদ হারিস কেউই ইনিংস বড় করতে পারেননি। পিটার সিডলের আগুন ঝরা বোলিংয়ে মাত্র 16 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গায়ানা। এক সময় তো মনেই হচ্ছিল 50 রানও করতে পারবে না দলটি। স্কোরবোর্ডে মাত্র 29 রান তুলতেই 8 উইকেট হারিয়ে বসে তারা। তবে শেষ দিকে 10 নম্বরে নামা ম্যাথু ফোর্ড 28 রানের দারুণ এক ইনিংস খেললে লজ্জা থেকে বাঁচে গায়ানা। অন্যদিকে ডোয়েন প্রিটোরিয়াসের অপরাজিত 17 রানে ভর করে 18.5 ওভারে 85 রানে অল আউট হয়ে গায়ানা। 86 রানের সহজ লক্ষ্য, তাই সান ফ্রান্সিসকোর জয় সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেটাই আরেকবার মনে করিয়ে দিলেন গায়ানার বোলাররা। ইনিংসের প্রথম বলেই নিউজিল্যান্ডের টিম রবিনসনকে ফিরিয়ে দেয় ডোয়েন প্রিটোরিয়াস। এরপর অবশ্য 3 উইকেটে 53 রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সান ফ্রান্সিসকো। শিরোপা ছোঁয়া তখন সময়ের ব্যাপার মাত্র, কিন্তু সেখান থেকেই বদলে যায় পুরো ম্যাচের গল্প। মাত্র 5 রানের ব্যবধানে আরও 5 উইকেট হারিয়ে ধসে পড়ে সান ফ্রান্সিসকোর ব্যাটিং। শেষ দিকে পিটার সিডল অপরাজিত থাকলেও দলকে আর জয়ের বন্দরে নিতে পারেননি। 79 রানে অল আউট হয়ে যায় ইউনিকর্নস। মাত্র 6 রানের অবিশ্বাস্য জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আর পেশাদার টি-20 ক্রিকেটের ফাইনালে এত কম রান করেও জয়ের নতুন ইতিহাস লিখে ফেলেন ক্যারিবীয় দলটি। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। বিশ্বকাপ ফাইনালের সেই অশ্রুসিক্ত মুহূর্ত এখনও টাটকা ফুটবল প্রেমীদের মনে। তবে সময় থেমে থাকে না লিওনেল মেসিও। ফাইনালে 13 দিন পর আবারও ইন্টার মায়ামির জার্সিতে মাঠে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও তার প্রত্যাবর্তনের ম্যাচে জয় পায়নি মায়ামি, তবুও মেসির ফেরা ছিল দিনের সবচেয়ে বড় খবর। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ ফাইনালের হতাশা এখনো পুরোপুরি কাটেনি। ফাইনালের সেই কান্না এখনো ভোলেনি ফুটবল ভক্তরা। স্পেনের বিপক্ষে 1-0 গোলের পরাজয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। আর শেষ বাঁশির পর লিওনেল মেসির অশ্রুসিক্ত মুখ হয়ে উঠেছিল সেই বেদনারই প্রতীক। তবে ফুটবলে থেমে থাকার সুযোগ নেই। সময়ের সঙ্গে হতাশাকে পেছনে ফেলে নতুন করে শুরু করতে হয়। সেই নতুন শুরুরই দেখা মিলল ফাইনালের 13 দিন পর। ইন্টার মায়ামির জার্সিতে আবারও মাঠে ফিরলেন আর্জেন্টাইন অধিনায়ক। দর্শকদের উচ্ছ্বাসিত অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হলো মেসির নতুন অধ্যায়। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝিয়ে দিলেন বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আবারও নিজের ছন্দে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন। ফাইনালের ঠিক 13 দিন পর ইন্টার মায়ামির জার্সিতে আবারও দেখা গেল আর্জেন্টাইন অধিনায়ককে। কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের 53 মিনিটে বদলি হিসেবে মাঠে নামতেই পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালিতে স্বাগত জানায় তাকে। যেন মাঠে ফিরলেন শুধু একজন ফুটবলার নন, ফিরলেন কোটি ভক্তের আশা। মাঠে নামার আগে থেকেই গ্যালারির একটাই অপেক্ষা, কখন নামবেন মেসি আর কখন বল পায়ে জাদু দেখাবেন। শুরুটাও হতে পারত রূপকথার মতো। মাঠে নামার মাত্র 3 মিনিট পর লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে গোলের সুযোগ পান মেসি। বাঁ পায়ের জোরালো শট, কিন্তু বল পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। পুরো স্টেডিয়াম তখন নিস্তব্ধ। অল্পের জন্য অধরাই থেকে যায় প্রত্যাবর্তনের গোল। গোলটি হলে হয়তো ম্যাচের ভাগ্য সেখানেই নির্ধারিত হয়ে যেত।
এর আগেই অবশ্য লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরমেন্সে 2 গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। একটি গোল সুয়ারেজ নিজে করলেও আরেকটি করান নোয়া অ্যালেনকে দিয়ে। তবে বিরতির আগে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় কলম্বাস, আর তাতেই ম্যাচে ফিরে আসার আত্মবিশ্বাস পেয়ে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে মেসিকে ঘিরে কয়েকটি আক্রমণও গড়ে তোলে মায়ামি, কিন্তু শেষ পর্যন্ত সুযোগগুলো কাজে লাগানো হয়নি। উল্টো ম্যাচের 84 মিনিটে ফ্রি কিক থেকে সমতায় ফিরে কলম্বাস। 2 গোলের লিড নিয়েও তাই শেষ পর্যন্ত 2-2 গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো ইন্টার মায়ামিকে। জয় না এলেও সবচেয়ে বড় খবর মেসি ফিরেছেন। বিশ্বকাপের হতাশা কাটিয়ে আবারও ছন্দে ফেরার পথে আর্জেন্টাইন মহাতারকা। এবার মায়ামির চোখ লিগস কাপে, আর ফুটবল প্রেমীদের অপেক্ষা খুব শিগগিরই কি আবারও দেখা মিলবে সেই চেনা মেসি ম্যাজিকের। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। বাংলাদেশ ক্রিকেটের নতুন এক অধ্যায়ের সূচনা। বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলে ওঠার পথকে আরও সুগঠিত করতে নতুন অনূর্ধ্ব 23 বিভাগ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতদিন অনূর্ধ্ব 19 ও হাই পারফরমেন্স দলের মাঝখানে নির্দিষ্ট কোনো ধাপ ছিল না। এবার সেই শূন্যস্থান পূরণ করতেই বিসিবির এই উদ্যোগ। লক্ষ্য একটাই, 19 থেকে 23 বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের আরও পরিণত করে জাতীয় দলের জন্য প্রস্তুত করা। ইতোমধ্যে মিরপুরে শুরু হয়েছে 20 সদস্যের প্রস্তুতি ক্যাম্প। সাবেক জাতীয় দলের ক্রিকেটার নাভিদ নেওয়াজের অধীনে চলছে অনুশীলন, যেখানে তরুণদের দক্ষতা ও মানসিক প্রস্তুতি বাড়ানোর দিকেই দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। নতুন এই বিভাগের প্রথম পরীক্ষাও খুব বেশি দূরে নয়। আগামী 8 ও 10 আগস্ট মিরপুরে মালয়েশিয়ার বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্সে হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটার গড়ার পথে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর ক্রিকেটাঙ্গনের। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে ক্যারিয়ারের গধূলিতে ওয়েলবেকের স্বপ্নের ঠিকানা চেলসি। সালাকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব। 2 মাস আগেই শেষ ফ্রান্সের ম্যাচের সব টিকিট। ক্রিকেটার থেকে জ্যাভলিন থ্রোয়ার, কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শালিন সুমি। চেলসির সাম্প্রতিক দলবদলের নীতি বলছে ভবিষ্যতের জন্য তরুণদের ওপরই ভরসা, কিন্তু সেই পথ থেকে কিছুটা সরে এসে এবার অভিজ্ঞতার ওপর বাজি ধরেছে লন্ডনের ক্লাবটি। 35 বছর বয়সী ইংলিশ ফরওয়ার্ড ড্যানি ওয়েলবেককে দলে ভিড়িয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে চেলসি। কেন এই সিদ্ধান্ত, আর নতুন মৌসুমে ওয়েলবেকের ভূমিকা কি হতে পারে, বিস্তারিত প্রতিবেদনে। ফুটবলে বয়স শুধু একটি সংখ্যা, কথাটা আবারও প্রমাণ করলেন ড্যানি ওয়েলবেক। 35 বছর বয়সে যখন অনেক ফুটবলার ক্যারিয়ারের শেষ অধ্যায় গুছিয়ে নেয়ার কথা ভাবেন, তখনই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব চেলসিতে নাম লেখালেন এই ইংলিশ ফরওয়ার্ড। তরুণদের উপর ভরসা করা চেলসির সাম্প্রতিক নীতির বাইরে গিয়ে ওয়েলবেককে দলে টানার সিদ্ধান্ত তাই স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। প্রিমিয়ার লিগে 400 ম্যাচ খেলা এই অভিজ্ঞ ফরওয়ার্ডকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে দলে নিয়েছে চেলসি। তবে 2 ক্লাবের কেউই চুক্তির আর্থিক বিষয় প্রকাশ করেননি। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই দলবদল নিয়ে খুব একটা গুঞ্জনও ছিল না, তাই অনেকের কাছেই এটি মৌসুমের অন্যতম চমক। গত কয়েক মৌসুম ধরে 25 বছরের কম বয়সী ফুটবলারদের নিয়েই দল গড়ার পরিকল্পনা ছিল চেলসির। তবে নতুন কোচ শাবি আলোনসো নেতৃত্ব নিয়েই অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ার কথা বলেছিলেন। ওয়েলবেককে দলে নেওয়ার সেই পরিকল্পনারই স্পষ্ট বার্তা। নতুন ক্লাবে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাসও লুকাননি ইংল্যান্ডের এই ফরওয়ার্ড। ওয়েলবেক বলেন, চেলসির মতো ঐতিহ্যবাহী ক্লাবের আগ্রহে তিনি গর্বিত। ক্লাবের ইতিহাস, শিরোপা জয়ের মানসিকতা এবং নতুন কোচের সঙ্গে ইতিবাচক আলোচনা তাকে নতুন চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করছে। সমর্থকদের গর্বিত করতে নিজের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ম্যানচেস্টারে জন্ম নেওয়া ওয়েলবেকের ফুটবল যাত্রা শুরু ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে। 2008 সালে সেখানেই পেশাদার অভিষেক। এরপর প্রেস্টন নর্থ অ্যান্ড সান্ডারল্যান্ড, আর্সেনাল ও ওয়াটফোর্ড ঘুরে 2020 সালে যোগ দেন ব্রাইটনে। সেখানেই কাটিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে ধারাবাহিক সময়। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন 13 গোল।
এবার সেই অভিজ্ঞতাকেই নতুন ঠিকানায় কাজে লাগাতে চান ওয়েলব্যাক। আর নতুন কোচ শাবি আলোনসোর অধীনে নতুন মৌসুমে চেলসির আক্রমণ ভাগে কতটা প্রভাব ফেলতে পারেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড, সেটাই এখন দেখার অপেক্ষা। 24 আগস্ট ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে চেলসি। সেই ম্যাচে দেখা যাবে কিনা এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে, সেটাই এখন বড় প্রশ্ন। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। মোহাম্মদ সালাহকে ঘিরে দল বদলের নাটক যেন নতুন মোড় নিয়েছে। একসময় ধারণা করা হচ্ছিল তুরস্কের বেসিকতাসেই যোগ দিচ্ছেন লিভারপুলের সাবেক এই তারকা। ব্যক্তিগত শর্তেও নাকি দুই পক্ষের সমঝোতা হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সমীকরণ বদলে দিয়েছে সুপার লিগের আরেক ক্লাব ট্রাবজনস্পোর। সালাহকে দলে ফেরাতে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে তারা। 2 বছরের চুক্তিতে বছরে 1,70,00,000 বেতন দেওয়ার প্রস্তাবের পাশাপাশি চলছে জার্সি বিক্রয় আয়ের ভাগ নিয়েও আলোচনা। লিভারপুলের সঙ্গে দীর্ঘ 9 বছরের সম্পর্ক শেষ করে এখন ফ্রি এজেন্ট সালাহ। সৌদি আরবের প্রলোভন উপেক্ষা করে ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন তিনি। তবে নতুন ঠিকানা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফুটবলার হিসেবে তার নাম শুনলেই চোখে ভেসে ওঠে অসাধারণ সব মুহূর্ত। আর এবার কোচ হিসেবে মাঠে নামার আগে তিনি তৈরি করলেন নতুন রেকর্ড। জিনেদিন জিদানের ফ্রান্স অধ্যায় এখনও আনুষ্ঠানিকভাবে শুরুই হয়নি, অথচ তাকে এক নজর দেখতে উন্মাদনায় ভাসছেন দর্শকরা। ফলাফল, ম্যাচের প্রায় 2 মাস আগেই বিক্রি হয়ে গেছে 80,000 টিকিট। 2 অক্টোবর নেশনস লিগে ইতালির বিপক্ষে স্টাদ দে ফ্রান্সে হবে জিদানের প্রথম ঘরের ম্যাচ। ফরাসি ফুটবল ফেডারেশনের তথ্য বলছে স্টেডিয়ামের প্রতিটি আসন ইতোমধ্যেই দখল হয়ে গেছে। এমবাপ্পে, দেমবেলে কিংবা বর্তমান দলের তারকাদের আকর্ষণ থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই জিনেদিন জিদান। 5 বছর পর কোচিংয়ে ফিরে 4 বছরের চুক্তিতে ফ্রান্সের দায়িত্ব নিয়েছেন এই কিংবদন্তি। বিশ্বকাপজয়ী খেলোয়াড় হিসেবে যাত্রা শেষ করার পর এবার তার লক্ষ্য কোচ হিসেবেও ফ্রান্সকে আবার বিশ্বসেরার আসনে ফিরিয়ে নেওয়া। শুরুটা মাঠে হওয়ার আগেই জিদান বুঝিয়ে দিলেন তার জনপ্রিয়তা এতটুকু ভাটা পড়েনি। একসময় স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। শ্রীলঙ্কার বয়সভিত্তিক দলে খেলেছেন, ঘন্টায় 134 কিলোমিটার গতিতে বোলিং করেও নজর কেড়েছিলেন। কিন্তু এক কোচের একটি পরামর্শই বদলে দেয় তার জীবনের গল্প। ক্রিকেট বল ছেড়ে হাতে তুলে নেন জ্যাভলিন। মাত্র 7 বছরের মধ্যেই জিতে নেন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক। বলছিলাম শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাথিরাগের কথা। গ্লাসগোর 89.75 মিটার দূরে বর্ষা ছুড়ে দেশের ইতিহাসে প্রথম জ্যাভলিন স্বর্ণ জিতেছেন তিনি। শুধু একটি পদকই নয়, তার এই সাফল্য আবারও সামনে এনেছে দক্ষিণ এশিয়ার বর্ষা বিপ্লব। নীরজ চোপড়া, আরশাদ নাদিমের পর এবার রুমেশ, 3 জনের শুরুটা ক্রিকেট দিয়ে। তাহলে কি ক্রিকেটের পেস বোলিংই তৈরি করছে বিশ্বমানের জ্যাভলিন থ্রোয়ার? ক্রিকেট থেকে অ্যাথলেটিক্সের রুমেশের অবিশ্বাস্য এই যাত্রা এখন অনুপ্রেরণার নতুন গল্প। দর্শক, স্পোর্টস বুলেটিনে আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।